My dear learners, hope you are okay by the grace of Almighty Allah. I am also fine. Today our topic is right form of verbs. Our topic is right form of verbs. This is most important topic. This is the most important topic of your syllabus. Because if you know this topic very well, you will do well in some other items also. So you should learn this topic very carefully. This is my first class with you on this topic. I will try to take about 5 or 6 classes on this topic. ওকে, তো আমরা শুরু করি। আমাদের আজকের যে টপিক সেটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। তোমরা এটা খুব মনোযোগ সহকারে শুনবে, তাহলে আশা করি আমার কথাগুলো বুঝতে পারবে। আমরা বেশি রুলস আকারে আমরা এগুলো শেখাবো। রাইট ফর্ম ভার্বসের অসংখ্য রুলস আছে, রেগুলেশনস আছে। তো তার মধ্য থেকে আমরা যেই রুলসগুলো না জানলেই নয়, সেরকম একদম ইম্পর্টেন্ট রুলসগুলো নিয়েই আলোচনা করব। তা আমাদের প্রথম যে রুলসটি সেটি হচ্ছে, খেয়াল করো, 3টি ক্ষেত্রে ভার্ব সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। সে 3টি ক্ষেত্রের একটি হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, মানে চিরন্তন সত্য, হ্যাবিচুয়াল ফ্যাক্ট এবং নিয়ার ফিউচার। তাহলে আমরা মনে রাখবো, কোনো বাক্যের ভার্ব সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। সিম্পল প্রেজেন্ট মানে আমরা যেটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলি সাধারণত, সেটা আসলে মূলত বলা উচিত সিম্পল প্রেজেন্ট। আচ্ছা, তাহলে আমরা মনে রাখবো 3টি ক্ষেত্রে ভার্বের সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। নাম্বার 1 ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য, হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা অভ্যাসগত সত্য, অ্যান্ড নিয়ার ফিউচার বা নিকট ভবিষ্যৎ, কাছের ভবিষ্যৎ। ওকে, আমরা তাহলে 3টা এক্সাম্পল দিই, তাহলে তোমরা বুঝতে পারবা। যেমন আমরা যদি বলি দ্য সান, সহজ কথা, এগুলো তোমরা মোটামুটি জানো, ক্লাস 6-7 থেকে মোটামুটি এগুলো পড়ে আসছো। দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। ওকে, সূর্য পূর্ব দিকে উদিত হয়। তাহলে এখানে খেয়াল করো, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ। তো এখন ব্র্যাকেটে বার হচ্ছে রাইজ, কেমন? তো যেহেতু এখানে সাবজেক্ট হচ্ছে দ্য সান, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে যুক্ত হবে একটা এস বা ইয়েস। তাহলে এখানে রাইজ, এই ভার্বের রাইট ফর্ম হবে রাইজেস। ওকে, ইউনিভার্সাল ট্রুথ। এবার আসো, আমরা যদি আরেকটা বাক্য লিখি, রহিম গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। আর্লি ইন দ্য মর্নিং, রহিম ভোরবেলায় ঘুম থেকে উঠে। আচ্ছা, এই বাক্যে খেয়াল করো, এটা রহিমের একটা অভ্যাস, ভোরবেলায় ঘুম থেকে উঠা, এটা একটা অভ্যাস। তো অভ্যাসগত সত্য বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এটাও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সই হবে বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সই হবে। এখন এই বাক্যের সাবজেক্ট হচ্ছে রহিম, রহিমও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আবার এটা সিম্পল প্রেজেন্ট যেহেতু, তাহলে ভার্বের সঙ্গে যুক্ত হবে এস বা ইয়েস। তাহলে গেটের সাথে এই যুক্তগুলো কী হবে? গেটস। ওকে, এবার আসো নিয়ার ফিউচার বা নিকট ভবিষ্যৎ। আমরা এরকম একটা উদাহরণ দিব যেটা দ্বারা নিকট ভবিষ্যৎ বোঝায়। ধরো আগামী মাসে সে আসবে, ঠিক আছে? ধরো আগামী মাসে তারা আসবে, দে অ্যারাইভ ইন দ্য নেক্সট মান্থ। তারা আগামী মাসে আসবে। তো খেয়াল করো, এখানে ইন দ্য নেক্সট মান্থ, সরি, এখানে ইন দ্য নেক্সট মান্থ, নেক্সট মান্থ মানে হচ্ছে আগামী মাস। তো আগামী মাসে আসবে, এখানে নেক্সট মান্থ, নেক্সট উইক, নেক্সট ইয়ার, যাই হোক না কেন, নেক্সট যুক্ত শব্দগুলোকে আমরা নিকট ভবিষ্যৎ বলবো। নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, নেক্সট সেঞ্চুরি, এগুলোকে আমরা বলবো নিকট ভবিষ্যৎ। ঠিক আছে? তাহলে নিকট ভবিষ্যৎ বুঝালে সেটি হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লেখা যায়। ঠিক আছে? তাহলে এখানে ব্র্যাকেটের ভার্ব হচ্ছে অ্যারাইভ। এখন আসো, এখানে সাবজেক্ট হচ্ছে দে, যেহেতু প্লুরাল নাম্বার, তাহলে ভার্বের সঙ্গে এস বাই যুক্ত হবে না। তাহলে এখানে অ্যারাইভের রাইট ফর্ম অ্যারাইভ, এইটাই ঠিক থাকবে। তাহলে এই অ্যারাইভটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট। ওকে, এখন আসো, এই বাক্যটাকে আমরা কিন্তু ফিউচার টেন্সে লিখলেও হবে, ফিউচার ইনডেফিনিট টেন্সেও লেখা যাবে। সাধারণত আমরা এই বাক্যগুলোকে ফিউচার ইনডেফিনিট টেন্সে লিখি। তাহলে এখানে দুইটা আনসার কারেক্ট। যদি আমি অ্যারাইভ লিখি তাহলে এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, এটা একটা কারেক্ট আনসার। অথবা আমি যদি বলি উইল অ্যারাইভ, সেটাও কারেক্ট, সেটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে আমরা প্রথম রুলটা শিখলাম যে ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট অ্যান্ড নিয়ার ফিউচার, এই 3টি ক্ষেত্রে ভার্ব হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, আশা করি আমরা এই রুলটা বুঝতে পারছি। তাহলে এবার আমরা চলে যাচ্ছি পরের রুলটি।
কিছু কিছু শব্দ আছে, যেমন ধরো জাস্ট, জাস্ট নাও। আচ্ছা আমি লিখে দিচ্ছি, জাস্ট, জাস্ট নাও, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, অলরেডি, ইয়েট, এভার। তারপর হচ্ছে লেটলি, মানে সম্প্রতি। লেটলি শব্দের অর্থ হচ্ছে সম্প্রতি। অফ লেট, এই শব্দের অর্থ হচ্ছে সম্প্রতি, এবং রিসেন্টলি সম্প্রতি। তাহলে সম্প্রতি ইংরেজি আমরা 3টা শব্দ শিখলাম, লেটলি, অফ লেট, রিসেন্টলি। তাহলে এই শব্দগুলো থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। হ্যাঁ, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, অফ লেট, রিসেন্টলি, এই জাতীয় শব্দগুলো থাকলে সেই বাক্যের ভার্ব হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, তো আমরা যদি একটা বাক্য লিখি, হি অ্যারাইভ হিয়ার জাস্ট নাও, ধর এরকম একটা বাক্য আছে, ঠিক আছে, সে এইমাত্র এখানে এসে পৌঁছালো। তাহলে এই বাক্যে কি আছে? জাস্ট নাও আছে, জাস্ট নাও। ওকে, তাহলে এই বাক্যের ভার্বটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আসো, অ্যারাইভকে আমরা প্রেজেন্ট পারফেক্ট করতে হলে হ্যাভ, হ্যাজ লাগবে। হ্যাঁ, যেহেতু সাবজেক্ট হি, তাহলে আমাদের ভার্ব হবে হ্যাজ, আর অ্যারাইভের পাস্ট পার্টিসিপল হবে অ্যারাইভড। ওকে, হ্যাজ অ্যারাইভড, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই জাতীয় শব্দগুলো থাকলে, মানে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, অফ লেট, রিসেন্টলি, এগুলো থাকলে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, আচ্ছা আমরা এই আরেকটা রুল শিখলাম, এবার আমরা আরেকটা রুলে চলে যাই, রুল 3। হ্যাঁ, রুল 3 খেয়াল করো। রুল 3, কিছু কিছু শব্দ আছে, যেমন ধরো কিছু ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, বিং, টু বি, গেট, অথবা গেটের সাথে যদি আমরা এসও যুক্ত করি, গেটস, গেটিং, গট। ওকে, তাহলে এই যে ভার্বগুলো লিখলাম, এই ভার্বগুলোর পরবর্তী ভার্ব সবসময় পাস্ট পার্টিসিপল হবে। আবারও বলি, ভার্বগুলো কী কী? হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, বিং, টু বি, গেট, গেটস, গেটিং, গট। তাহলে এখানে 10টা ভার্ব আছে মোটামুটি। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই, হ্যাঁ, এই ভার্বগুলোর পরবর্তী ভার্ব হবে পাস্ট পার্টিসিপল। ওকে, যেমন খেয়াল করো, হি হ্যাজ, ধরো ব্র্যাকেটে ভার্ব লিখলাম টেক হিজ মিল, সে তার খাবার খেয়েছে, হি হ্যাজ টেক হিজ মিল। তাহলে এখন আসো, এখানে ব্র্যাকেটে ভার্ব কি? টেক। তাহলে আমরা যেহেতু দেখতেছি হ্যাজ, হ্যাজের পরে ভার্ব হবে পাস্ট পার্টিসিপল, টেক, টুক, টেকেন। আচ্ছা, আরেকটা ভার্ব দিয়ে আমরা ধরো গেটস। ওকে, হি গেটস হিজ ওয়ার্ক ডু, ধরো ব্র্যাকেটে ভার্ব আছে ডু, হি গেটস হিজ ওয়ার্ক ডু। তাহলে এখন এখানে গেটস আছে, তাহলে পরবর্তী ব্র্যাকেটের ভার্ব যে ডু, সেটা হবে পাস্ট পার্টিসিপল। তাহলে ডু এর পাস্ট পার্টিসিপল কি? ডান। ওকে, আশা করি বুঝতে পারছো এই নিয়মটা। অর্থাৎ এই ভার্বগুলো থাকলে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, বিং, টু বি, গেট, গেটস, গেটিং, গট থাকলে এদের পরবর্তী ভার্ব হবে পাস্ট পার্টিসিপল। ওকে, আমরা এবার চলে যাচ্ছি রুল 4, 4 নাম্বার নিয়মে চলে যাই। 4 নাম্বার নিয়ম একেবারে সহজ নিয়ম, একটু খেয়াল করো। রুল 4, আমরা যদি দেখি যে কোনো বাক্যে বিফোর বা আফটার আছে, বিফোর অথবা আফটার, কেমন, বাক্যের মাঝখানে আছে, তো সাধারণত এই জাতীয় বাক্যে 2টা টেন্স হয়। একটা অংশ হয় পাস্ট পারফেক্ট, একটা অংশ হয় পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট পারফেক্ট, কেমন, আচ্ছা, আর এটা হবে পাস্ট ইনডেফিনিট। আচ্ছা, আর আফটারের ক্ষেত্রে আফটারের পরেরটা হবে পাস্ট পারফেক্ট, আর আফটারের পূর্বেরটা হবে পাস্ট ইনডেফিনিট। এটা খুবই সহজ নিয়ম, তোমরা মোটামুটি এটা জানো, আরও ছোট ক্লাস থেকে পড়ে আসছো। তাহলে খেয়াল করো, আমরা মনে রাখবো কোনো বাক্যের মাঝখানে যদি বিফোর বা আফটার থাকে, এবং বিফোর এবং আফটারের পূর্বে যদি 2টি টেন্স থাকে, তাহলে আমরা মনে রাখবো বিফোরের পূর্বে যে টেন্সটি সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর বিফোরের পরেরটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স।
আর আফটারের ক্ষেত্রে আফটারের পরেরটা হবে পাস্ট পারফেক্ট, আফটারের পূর্বেরটা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। আমরা এটা সহজে মনে রাখতে পারি যে এখানে টেন্স দুইটা, একটা পাস্ট পারফেক্ট, একটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সটা কোথায় বসে আমরা যদি সেটি মনে রাখি, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সটা বসে বিফোরের ক্ষেত্রে বিফোরের পূর্বে, আফটারের ক্ষেত্রে আফটারের পরে। তাহলে আর বাকি যেটা সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স আমরা অটোমেটিক্যালি বুঝতে পারবো। আমরা সেই ঐতিহাসিক বাক্যটা দিব যেটা আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি, বাংলাদেশে ডাক্তারের সংকট আছে সেজন্য ডাক্তার আসিবার পূর্বেই রুগী মারা যায়। দ্য পেশেন্ট ডাই বিফোর দ্য ডক্টর কেইম। আচ্ছা, বিফোর দ্য ডক্টর, আচ্ছা আমরা এখানে লিখলাম কাম। আচ্ছা একটু খেয়াল করো, এই বাক্যের মাঝখানে আছে কি বিফোর, এই বাক্যের মাঝখানে আছে বিফোর। তাহলে দ্য পেশেন্ট ডাই বিফোর দ্য ডক্টর কাম, অর্থাৎ আমরা এখানে খেয়াল করতেছি বিফোর আছে মাঝখানে। তাহলে বিফোরের পূর্বে যে ভার্ব ডাই, এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে ডাইয়ের পাস্ট পারফেক্ট হবে হ্যাড ডাইড, ডাইয়ের পাস্ট পারফেক্ট হবে হ্যাড ডাইড। শুধু ডাইড হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর হ্যাড ডাইড হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এখন বিফোরের পরেটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে ব্র্যাকেটে আছে কাম, কামের পাস্ট ইনডেফিনিট টেন্স কি? কেইম। তাহলে এখানে প্রথম ব্র্যাকেটের ভার্ব অর্থাৎ বিফোরের পূর্বের ভার্বটি হ্যাড ডাইড পাস্ট পারফেক্ট টেন্স, বিফোরের পরের ভার্ব হচ্ছে কাম, এটা পাস্ট কেইম, কামটা কেইম হয়ে গেল, এটা হলো পাস্ট ইনডেফিনিট টেন্স। এবার আরেকটা বাক্য খেয়াল করো, ধরো দ্য এক্সাম স্টার্ট, আচ্ছা আফটার দ্য টিচার entered the classroom. ওকে, আমরা এতটুকুই লিখলাম শর্টকাট। দ্য এক্সাম স্টার্ট আফটার দ্য টিচার এন্টার। তাহলে খেয়াল করো এই বাক্যের মাঝখানে কি আছে? আফটার আছে। তাহলে আফটারের পরেরটা হবে পাস্ট পারফেক্ট, আফটারের আগেরটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এখন খেয়াল করে স্টার্টের পাস্ট ইনডেফিনিট টেন্স কি? স্টার্টেড। তাহলে এটা হয়ে গেল পাস্ট ইনডেফিনিট টেন্স। আর আফটারের পরেরটা হবে পাস্ট পারফেক্ট, সেটা হবে হ্যাড এন্টার্ড, হ্যাড এন্টার্ড। ওকে, আশা করি এই নিয়মটা বুঝতে পারছো তোমরা। এটা খুবই সহজ নিয়ম। মূলত মনে রাখবা বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, আফটারের পরে পাস্ট পারফেক্ট, আর অন্যটা পাস্ট ইনডেফিনিট টেন্স। ওকে, এবার আমরা চলে যাচ্ছি আরেকটা রুল 5। ওকে, এবার আসো আমরা যেটা শিখবো সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। যদিও আমরা প্রেজেন্ট ইনডেফিনিট বলতেছি, বাট এটা হবে সিম্পল প্রেজেন্ট। প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। ওকে, আর পরবর্তী অংশ হবে পাস্ট ইনডেফিনিট। এটা একটা নিয়ম আমরা শিখতেছি। প্রেজেন্ট ইনডেফিনিট, পরেরটা হবে পাস্ট ইনডেফিনিট। আচ্ছা, তাহলে খেয়াল করো, কোনো বাক্যের মাঝখানে যদি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকে, অ্যাজ ইফ অ্যাজ দো শব্দের অর্থ হচ্ছে যেন। অ্যাজ ইফ অ্যাজ দো শব্দের অর্থ কি? যেন। আর অ্যাজ ইফ অ্যাজ দোর যে কোনো একটা যদি থাকে, তাহলে এই বাক্যের প্রথম অংশ হবে প্রেজেন্ট ইনডেফিনিট, আর পরবর্তী অংশ হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। এখন অংশ যদি আবার প্রথম অংশ হয় পাস্ট ইনডেফিনিট, হ্যাঁ, সেক্ষেত্রে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। ওকে, তাহলে এখানে দুইটা কথা মনে রাখবা। অ্যাজ ইফ অ্যাজ দো এর প্রথম অংশ পাস্ট ইনডেফিনিট হইলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট। তাহলে আমরা এখানে দুইটা বিষয় শিখলাম। অ্যাজ ইফ অ্যাজ দো অর্থ হচ্ছে যেন, এটা যদি বাক্যের মাঝখানে থাকে এবং এর পূর্বের অংশ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হইলে পরেরটা হবে পাস্ট ইনডেফিনিট, আর পূর্বের অংশ পাস্ট ইনডেফিনিট টেন্স হলে পরবর্তী অংশ হবে পাস্ট পারফেক্ট। ওকে, আচ্ছা এখন আসো তাহলে আমরা এখানে উদাহরণ দিচ্ছি। যেমন ধরো হি টক্স, সে কথা বলে, অ্যাজ ইফ হি নো এভরিথিং, সে এমনভাবে কথা বলে মনে হয় যেন সে সবই জানে। আচ্ছা, এই বাক্যটা খেয়াল করো। তাহলে এই বাক্যের মাঝখানে কি আছে?
অ্যাজ ইফ আছে। এখন আসো এই অ্যাজ ইফের পূর্ববর্তী ভার্ব হচ্ছে টক্স, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে পরবর্তী অংশের ভার্ব কি? নো, সেটা কি হওয়ার কথা? পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে নো এর পাস্ট ইনডেফিনিট টেন্স কি? নিউ। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে এটা আমরা প্রথম স্ট্রাকচার অনুযায়ী করলাম, অ্যাজ ইফের আগের অংশ প্রেজেন্ট ইনডেফিনিট, পরেরটা পাস্ট ইনডেফিনিট টেন্স। এবার আসো, যদি অ্যাজ ইফের আগের অংশ, আমরা বাক্য নতুন আর লিখবো না, আগেরটাই রাখতেছি, এটা এখানে টকড করে দিলাম। তাহলে অ্যাজ ইফের প্রথম অংশ যদি হয় পাস্ট ইনডেফিনিট টেন্স, পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, অ্যাজ ইফের প্রথম অংশ পাস্ট ইনডেফিনিট হলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট। এখন আসো, তাহলে ব্র্যাকেটের ভার্ব হচ্ছে নো, তাহলে নো এর পাস্ট পারফেক্ট কি? হ্যাড নোন, হ্যাড নোন। ওকে, তাহলে আমরা দুইটা উদাহরণ দিলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দ্বিতীয় বাক্যে আমরা দেখতেছি প্রথম অংশ পাস্ট ইনডেফিনিট হলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট, যেমন এখানে হ্যাড নোন, পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, এখন আসো, কখনো কখনো দ্বিতীয় অংশে টু বি ভার্ব ইউজ করতে হয় এই রুলসগুলোতে। যদি টু বি ভার্ব হয় তাহলে প্রথম অংশে এখানে এই যে পাস্ট ইনডেফিনিট টেন্স যেখানে, সেখানে সাবজেক্ট যাই হোক না কেন অয়ার হবে। যদি টু বি ভার্ব ইউজ হয়, টু বি ভার্বের ক্ষেত্রে টু বি ভার্ব হলে অয়ার ব্যবহৃত হবে। কেমন? এটা একটু মনে রাখবা। তাহলে প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে, অ্যাজ ইফ অ্যাজ দো এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকলে পরবর্তী অংশে টু বি ভার্ব ইউজ করতে হলে সেক্ষেত্রে টু বি ভার্বের জায়গায় হবে অয়ার, এটা একটু মনে রাখবা। আবার অ্যাজ ইফ অ্যাজ দো এর প্রথম অংশ যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, দ্বিতীয় অংশে যদি টু বি ভার্ব ইউজ করতে হয় সেক্ষেত্রে আমরা ইউজ করবো হ্যাড বিন, হ্যাড বিন। এই দুইটা আনসার তোমরা একদম মুখস্থ করে ফেলবা। অর্থাৎ প্রথম অংশ অ্যাজ ইফ অ্যাজ দো এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে পরবর্তী অংশে যদি আমরা টু বি ভার্ব ইউজ করতে চাই তাহলে সেখানে টু বি ভার্ব হবে অয়ার। আর প্রথম অংশ পাস্ট ইনডেফিনিট টেন্স হলে দ্বিতীয় অংশে টু বি ভার্ব ইউজ করতে চাইলে সেখানে ইউজ করতে হবে হ্যাড বিন। ওকে, যেমন আমরা যদি এই বাক্যটাকে রূপান্তর করি আচ্ছা, যদি আমরা এই বাক্যটাকে লিখি হি টক্স অ্যাজ ইফ হি, এখানে টু বি ভার্ব দিলাম আই স্কলার। ওকে, হি টক্স অ্যাজ ইফ হি আই স্কলার। এখন খেয়াল করো, সে এমনভাবে কথা বলে মনে হয় যেন সে একজন পণ্ডিত। তাহলে এখানে প্রথম অংশে আছে টক্স, যেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। দ্বিতীয় অংশে টু বি ভার্ব, বি ভার্ব হলে অয়ার। এই আনসারটা একেবারে ফিক্সড। এখানে সাবজেক্ট যাই হোক, হি, শি, করিম, রহিম অ্যাটসেট্রা, সাবজেক্ট যাই হোক এখানে হবে অয়ার। ওকে, এবার আসো, আমরা যদি এখানে এই অংশ যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, ধরো টকড, পাস্ট ইনডেফিনিট টেন্স, আর দ্বিতীয় অংশে যদি আমরা টু বি ভার্ব ইউজ করি তাহলে এই আনসারটাও ফিক্সড, সেখানে হবে হ্যাড বিন। তোমরা এই কথাগুলো মনে রাখবা, হ্যাড বিন, সাবজেক্ট যাই হোক না কেন এখানে আনসারটা হ্যাড বিনই হবে। ওকে, আশা করি বুঝতে পারছো। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী রুল 5। এবার আমাদের রুল হচ্ছে রুল 5, একটু খেয়াল করো। রুল 5, আচ্ছা, এখানে আমরা পড়ব বি ভার্ব, বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। অর্থাৎ এই যে টু বি ভার্বগুলো আছে এদের পরবর্তী ভার্ব অ্যাক্টিভ ভয়েস হলে আইএনজি যুক্ত হবে, প্যাসিভ ভয়েস হলে পাস্ট পার্টিসিপল হবে। সাধারণত বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ারের পরবর্তী ভার্ব অ্যাক্টিভ ভয়েস হলে আইএন যুক্ত হবে, কিন্তু প্যাসিভ ভয়েস হলে পাস্ট পার্টিসিপল হবে। ঠিক আছে, অ্যাক্টিভ হলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ওকে, আর যদি প্যাসিভ হয়, প্যাসিভ হলে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, তাহলে আমি আবার বলি, বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এই ভার্বগুলোর পরে যদি আরেকটি ভার্ব থাকে ব্র্যাকেটে, তাহলে আমরা সেই ভার্বটাকে আইএনজি যুক্ত করতে পারি, আবার পাস্ট পার্টিসিপল করতে পারি। ডিপেন্ড করবে বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ। যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে আইএন যুক্ত হবে, আর যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে ভার্ব হবে পাস্ট পার্টিসিপল। ওকে, আচ্ছা, অ্যাক্টিভ প্যাসিভ আমরা কীভাবে বুঝবো? সেটা হচ্ছে আমরা দেখব বাক্যের যে সাবজেক্ট দ্বারা যদি ক্রিয়ার কাজটি সম্পাদিত হয় তাহলে মনে করবে অ্যাক্টিভ,
আর সাবজেক্ট দ্বারা যদি ক্রিয়ার কাজটি সম্পাদিত না হয় তাহলে মনে করব প্যাসিভ। এখন দেখো আমি একটা বাক্য বলি, হি ইজ টিচ ইংলিশ ইন আ স্কুল। ওকে, হি ইজ টিচ ইংলিশ ইন আ স্কুল, সে একটা স্কুলে ইংরেজি পড়ায়। তাহলে এখন আসো, সে পড়ায়, তার মানে এই বাক্যটা অ্যাক্টিভ, ইংরেজি পড়ানোর কাজটি সে করে, তার মানে সাবজেক্ট দ্বারা ক্রিয়ার কাজটি সম্পাদিত হয়, সুতরাং এটা অ্যাক্টিভ ভয়েস। তার অ্যাক্টিভ ভয়েসের আনসারটা কী হবে? টিচিং। ওকে, ভার্বের সাথে আইএনজি। এখন আসো আমরা যদি আরেকটা বাক্য লিখি, যেমন ধরো রোম, ইতালির রাজধানী রোম, আমরা এই শহরের নাম শুনছি রোম, ওয়াজ নট, ব্র্যাকেটে ভার্ব দিলাম বিল্ড ইন আ ডে। রোম শহরটা একদিনে তৈরি হয় নাই। খেয়াল করো এই বাক্যের সাবজেক্ট কি? রোম। রোম একটা শহরের নাম, শহর নিজে কিন্তু কোনো কাজ করে না, সুতরাং এটা প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস হলে মূল ভার্ব হবে পাস্ট পার্টিসিপল। তাহলে বিল্ডের পাস্ট পার্টিসিপল কি? বিল্ড। ওকে, হ্যাঁ বিল্ড, এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা শিখলাম অ্যাক্টিভ ভয়েস হলে আইন যুক্ত হবে, প্যাসিভ ভয়েস হলে পাস্ট পার্টিসিপল হবে। ওকে, আজকে পর্যন্ত থাকুক, আমরা পরের ক্লাসে আরও কিছু রুলস নিয়ে আলোচনা করব। তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।